প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সবার সেবা টিউটোরিয়াল চ্যানেলে স্বাগতম। ফ্রেন্ডস, তোমাদের আজকে আমি অনুশীলনী 3.1টা করাবো। কিন্তু অনুশীলনী 3 করার আগে আমরা একটু বেসিক বুঝে নিই। যদি এমসিকিউ এখান থেকে কোশ্চেন আসে, তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হওয়া দরকার, যাতে তোমাদের যে কোনো ধরনের কোশ্চেন আসলে মানে করতে পারো আনসারটা। ঠিক আছে? তো দেখো, এখানে একটু কনসেপ্টটা বুঝি। দেখো, মন দিয়ে জিনিসটা বোঝার চেষ্টা করবে। বলছে যে ax প্লাস by প্লাস সি ইকুয়াল টু 0। এখানে বেসিক্যালি চ্যাপ্টারের নামটা হচ্ছে দুটা চলক বিশিষ্ট রৈখিক সমীকরণ। রৈখিক সমীকরণ কাকে বলে? তো যে সমীকরণের যেটা ঘাত আছে বা যেটা মাত্রা আছে এটা এক। ঠিক আছে? যেমনি আমি যদি খালি এক্স লিখলাম, তো তার মাত্রা কত? 1 আছে, কিছু নেই। কিন্তু এক্স এর উপরে যদি মাথায় স্কোয়ার দিলাম, তো এটা তো এটাকে দ্বিঘাত বলবো, দুইটা ঘাত। 3 যদি দেই মাথায়, তো ত্রিঘাত। তো এখানে কি বলেছে? দুটা চলক বিশিষ্ট। চলক মানে এক্স ওয়াই, এগুলাকে চলক বলে। ঠিক আছে? তো এক্স থাকবে একটা, আর একটা ওয়াই থাকবে, বা একটা এ থাকবে, একটা বি থাকবে, এরকম দুইটা থাকবে। তো তোমরা যদি দেখো যে জোড়া চলক বিশিষ্ট, ঠিক আছে, তো এখানে যদি এক্স প্লাস বিওয়াই, এখানে কয়টা চলক? দেখবে তুমি এখানে এক্স একটা চলক, ওয়াই একটা চলক। আর চলকের যে আগে থাকে তার নাম কি বলে? তাকে বলে সহগ। যেমন এক্স এর আগে এখানে এ আছে, তো একটা সহগ। সহগ মানে এখানে যে কোনো একটা সংখ্যা থাকবে। এখানে যেমন এই যে এটা বলেছে, দেখো এক্স এখানে চলক, তার আগে সহগ, এটা অ্যাকচুয়ালি এ আছে এখানে। ঠিক আছে? এ মানে সহগ, মানে সংখ্যা থাকবে যে কোনো। এখানে দেখো যেমন ওয়াই একটা চলক আছে, এর আগে বি আছে মানে সংখ্যা, যেমন ওয়াই এর আগে এখানে 3 আছে সংখ্যা। ঠিক আছে? আর লাস্টে যেটা থাকে প্লাস সি, এটা তোমরা এখানে দেখবে তো এক সাইডে আছে তিনটা, এক্স প্লাস বিওয়াই প্লাস সি। কোনো সময় কি হয়, প্লাসটা ওইদিকেই হয়ে চলে যায়, তো এটা সাইন চেঞ্জ হয়ে যায়। আর এই সি যে থাকে, এটা সি মানে ইংলিশে কনস্ট্যান্ট বলে, বাংলায় ধ্রুবক বলে, মানে খালি সংখ্যা হবে। যেমন এখানে 5, অ্যাকচুয়ালি এটা +5, যদি এদিকে থাকতো তো এটা মাইনাস হয়ে থাকতো, মানে 2x প্লাস 3y মাইনাস 5 ইকুয়াল টু 0 লিখতাম, সেম এর মতো। কিন্তু এখানে এটা ওইদিকে চলে আসছে। তো এদিকে আসুক আর ওইদিকে আসুক, মানে দুইটাই চলক থাকবে, এক্স আর ওয়াই। আর একটা যেটা থাকবে এটা সংখ্যা থাকবে, যেটাকে ধ্রুবক বলবো। ঠিক আছে? তো এটা দুটা চলক বিশিষ্ট, কারণ দেখো এক্স আর ওয়াই আছে, দুইটা চলক। ঠিক আছে? আর এটা রৈখিক সমীকরণ, কারণ এগুলোর ঘাত 1। এক্স এর পাওয়ার কত আছে? মাথায় 1 আছে, ওয়াই এর মাথায় 1 আছে। ঠিক আছে? তো এটা যদি একটা দুটা চলক বিশিষ্ট রৈখিক সমীকরণ হয়, এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0, তো এখানে কি হয়, কন্ডিশনটা মনে রাখো। এ বি এবং সি বাস্তব সংখ্যা, অবভিয়াসলি এ বি আর সি কি হবে? এক একটা বাস্তব সংখ্যা হবে। ঠিক আছে? কোনো সংখ্যা হবে এখানে। এবং এ বি উভয়ে শূন্য, এটা মনে রাখো, এ বি উভয়ে শূন্য নয় বলেছে। এর মানে যদি জিনিসটা আমি লিখি সাইডে, যে এখানে এ নট ইকুয়াল টু 0 বলবে, বি নট ইকুয়াল টু 0 বলবে। এখন তোমরা বলবে কেন এ নট ইকুয়াল টু 0 বা বি নট ইকুয়াল টু 0? কারণ যদি আমি এখানে ওই যে এক্স এর আগে এ এর ভ্যালু যদি আমি 0 বসিয়ে দিই, তো এটা 0-র সঙ্গে পূরণ করলে পুরোটা 0 হয়ে যাবে। আর বির ভ্যালু যদি 0 বসিয়ে দিই, তো এটাও 0 হয়ে যাবে। আর যদি দুটো 0 হয়ে যায়, তো আমার তো চলক গায়েব হয়ে গেল, এখানে এক্স আর ওয়াই চলে গেল। তো এটা কোথা থেকে, মানে কোথা থেকে এটা দুটো চলক বিশিষ্ট হইলো? এর জন্য কোনোদিন এক্স আর মানে এ আর বি, বা মানে যেটা সহগ থাকবে, এটার মান কোনোদিন 0 হবে না। এক্স আর ওয়াই মনে রাখবে, দুটো চলক বিশিষ্ট রৈখিক সমীকরণের ক্ষেত্রে। ঠিক আছে? এই কন্ডিশন মনে রেখে নেবে। কেন হবে না? কারণ এটা যদি 0 হয়ে যায়, একটাও যদি 0 হয়ে যায়, তো এটা খালি এক চলক বিশিষ্ট হয়ে যাবে। দুটো চলকের জন্য এই দুটাকে কোনোদিন 0 হতে লাগবে না। ঠিক আছে? মনে রাখবে। সো বা তুমি এটা এরকমও মনে রাখবে, বা তোমার বইয়ে যেটা দিয়েছে, বা স্কোয়ার প্লাস বি স্কোয়ার নট ইকুয়াল টু 0। তো দুটো চলক বিশিষ্ট রৈখিক সমীকরণের কন্ডিশন একটা, এ নট ইকুয়াল টু 0, বি নট ইকুয়াল টু 0 একসঙ্গে, নাইলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার নট ইকুয়াল টু 0। এটাও তোমরা মনে রেখে নিবে। ঠিক আছে? কারণ এটা বলেছে যে আমরা প্রায় এ এবং বি উভয় শূন্য নয় বুঝাবো। তো শূন্য নয় কেমন বুঝাবো? একটা তো এটা এ নট ইকুয়াল টু 0, বি নট ইকুয়াল টু 0, আর একটা এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার নট ইকুয়াল টু 0। ঠিক আছে? এটা মনে রেখে নেবে তোমরা। এখন দেখো, তোমরা বেসিকটা প্রথম বুঝে নাও, তো অঙ্কটা করতে সুবিধা হবে। এরপর দেখো, বলেছে দুটি চলক বিশিষ্ট রৈখিক সমীকরণ, যেটা আমরা তোমাকে একটু বললাম, এটা তার আদর্শ রূপ। যদি তোমাকে জিজ্ঞেস করে দুটি চলক বিশিষ্ট রৈখিক সমীকরণ আদর্শ রূপ কি, তুমি বলবে এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0। ঠিক আছে? হয় আর এ নট ইকুয়াল টু 0, বি নট ইকুয়াল টু 0, বা স্কোয়ার প্লাস বি স্কোয়ার নট ইকুয়াল টু 0, যেটা এখন পেয়েছিলে তুমি। ঠিক আছে? তো প্রত্যেক সমাধান এক্স প্লাস এক্স কমা ওয়াই, কারণ এটাকে যখন সমাধান করব, তো সমাধান একটাই পাবো, এক্স কমা ওয়াই, মানে এক্স এর মান কিছু বার হবে, ওয়াই এর মান কিছু বার হবে, হচ্ছে সমীকরণটি নির্দেশ করা রেখার উপর অবস্থিত একটি বিন্দু। আচ্ছা, এটা ছাড়ো, এটা এখানে দেখো বলছে এক্স এবং ওয়াই চলক বিশিষ্ট জোড়া রৈখিক রৈখিক সমীকরণ, কারণ এই চ্যাপ্টারে আমরা পড়বো বেসিক্যালি জোড়া, দুইটা রৈখিক সমীকরণ হবে। ঠিক আছে? যেমন এটা একটা যদি ধরি, তো এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান, এখানে এ ওয়ান মানে কিছু না, মানে সংখ্যা হবে 2 3 কিছু একটা সংখ্যা হবে আগে। ঠিক আছে? সহগ আছে, কিছু সংখ্যা হবে এখানে। সেম এ টু এক্স বি টু ওয়াই সি টু ওয়াই, মানে এখানে দুইটা সমীকরণ হবে। ঠিক আছে? তো দুইটা সমীকরণে কি করতে হবে, একটা কন্ডিশন মনে রাখো, যে এস এ ওয়ান স্কোয়ার, যেমন একটু আগে দেখেছিলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তো এখানে জাস্ট এ ওয়ান আছে, এর জন্য এ ওয়ান বলছে। এ ওয়ান স্কোয়ার প্লাস বি ওয়ান স্কোয়ার নট ইকুয়াল টু 0। আর একটা কি, এ টু স্কোয়ার প্লাস বি টু স্কোয়ার নট ইকুয়াল টু 0। এটাও তোমার মনে রেখে নিবে যদি এরকম থাকে। ঠিক আছে? আই থিঙ্ক তোমরা জিনিসটা বুঝতে পারছো। এইটা আর কিছু না, খালি এ ওয়ান বি ওয়ান দিয়ে কনফিউশন করেছে, বাকি জিনিসটা তোমার সেম। একটু আগে যেটা তুমি দেখেছিলে এখানে, যে এই যে এ টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার, জাস্ট এখানে তারা এ ওয়ান দিয়েছে, বি ওয়ান দিয়েছে, ওকে স্কোয়ার তো সেমই আছে, ভালো ঠিক দেখো। ঠিক আছে? দুটা আছে, এর জন্য তারা দুইটা করার জন্য এ ওয়ান বি ওয়ান দিয়েছে। ঠিক আছে? এখন দেখো, হুম
দুটা চলক বিশিষ্ট রৈখিক সমীকরণের উদাহরণ। তো দুটা চলক বিশিষ্ট রৈখিক সমীকরণ উদাহরণ 2x + 3y, এখানে x চলক y চলক আর এটা ধ্রুবক মানে সংখ্যা, ঠিক আছে, যেটা c থাকে c1 বা c2 এটা সংখ্যা। তো এটা c1 ধরে নাও, এটা c2 ধরে নাও, দুইটা সমীকরণ আছে কারণ মিডিলে এবং দিয়েছে, মানে এটা একটা এটা একটা, এটা হচ্ছে তোমার a1 b1 আর c1 আর এটা হচ্ছে a2 b2 c2, ঠিক আছে। অঙ্ক করলে ভালো বুঝবে 3.1 এ 3.2 আছে এগুলা। এখন একটু বুঝিয়ে দিই, দেখো বলছে রৈখিক সমীকরণের জ্যামিতিক বা লৈখিক আকার, যেটা গ্রাফ আঁকবো আমরা, জ্যামিতিক বা লৈখিক আকার, জ্যামিতিক আকার বলে লৈখিক আকারও বলে গ্রাফকে। তো এটা হচ্ছে একটা সরল রেখা, মনে রাখবে যে রৈখিক সমীকরণের জ্যামিতিক আকারটা কি, একটা সরল রেখা। এখন দেখো দুটি চলক বিশিষ্ট জোড়া রৈখিক সমীকরণ জ্যামিতিকভাবে দেখতে দুটি সরল রেখা হবে। তো দুটি চলক বিশিষ্ট জোড়া রৈখিক সমীকরণে কয়টা রেখা হতে হবে? তো দুটা হবে, ঠিক আছে, তোমরা রাখবে। এখন দেখো এবং উভয়কে একসঙ্গে ধরে নিতে হবে। তো এখানে কন্ডিশন আছে যে দুইটা রেখা কি কি হতে পারে। তো দেখো প্রথম কন্ডিশনটা তোমাকে যদি বলি যে জ্যামিতিকভাবে যখন করব, এই তিনটা কন্ডিশন ডায়াগ্রাম যদি পিকচার দেখছো, এটা হচ্ছে যখন দুইটা রেখা পরস্পর কাটাকাটি করবে, ঠিক আছে, বা ছেদ করবে, এই যে মাঝে ছেদ করছে বা কাটাকাটি করছে, তখন কি হবে দেখো। তা বলেছে দুটি রেখা একটি বিন্দুতে ছেদ করবে, যেমন এই যে লাইনটা দিয়েছে এখানে কয়টা বিন্দুতে ছেদ করেছে, দুটো রেখা একটা বিন্দু এই পয়েন্টটাতে, ঠিক আছে, একটা কন্ডিশন এটা হবে। আরেকটা কন্ডিশন হবে যে দুটি রেখা ছেদ করবে না, অর্থাৎ ওরা সমান্তরাল, কোনোটাই ছেদ করবে না, ওরা সমান সমান যাবে। যেমন দেখো এখানে কোনো ছেদ করছে না, সমান আছে, দুটোটা সমান, এটা এরকমও থাকতে পারে, কোনো সময় এটা এরকম খাড়াও থাকতে পারে, ঠিক আছে, সমান, বা তিরছাও থাকতে পারে, যেরকম থাক মানে সমান থাকবে আর কি, এটাকে সমান্তরাল বলে বা প্যারালাল বলে ইংলিশে। এরপর দেখো দুটি রেখা সন্নিপাতী হবে। এখন সন্নিপাতী অর্থটা কি? সন্নিপাতী মানে একটা রেখার উপর আরেকটা রেখা, যেমন এই যে তারা ডায়াগ্রাম দিয়েছে, ধরে নাও এটা একটা রেখা আছে, ধরে নাও এটার নাম এবি দিয়ে দাও, তার মাঝে একটা রেখা আছে সিডি ধরে নাও, ঠিক আছে। তো এবি রেখা আছে, একটা সুতার টুকরা আছে, তার মিডিলে এক টুকরা আছে, ঠিক আছে, এটা সিডি, এটাকে একটার উপরে একটা আছে না, কারণ এবি বড় রেখা, তার উপরে ছোট সিডি যখন এখানে বসালাম তখন তো এবি রেখার উপরেই আছে, তো এটাকে বলে সন্নিপাতী, একটা রেখার উপর আরেকটা রেখা বসলে সন্নিপাতী হয়, ঠিক আছে। আশা করি জিনিসগুলো তোমরা বুঝতেই পারছো, ঠিক আছে। তো এইগুলাই। আর এটা দেখো রৈখিক সমীকরণকে কয়ভাবে দর্শানো যায়? দুইভাবে, একটা বীজগণিতভাবে, একটা জ্যামিতিক বা লৈখিক ভাবে, এটা মনে রেখে নিবে, ঠিক আছে। এখন এতটুকু যদি বুঝে নিয়েছো, এখন তোমাদের 3.1 অঙ্ক করতে সহজ হবে, মানে সুবিধা হবে একটু অঙ্কটা বুঝতে। তো দেখো আমরা অঙ্কটা স্টার্ট করব। প্রথম প্রশ্নটা কি বলছে তোমাদের? প্রথম প্রশ্নটা বলছে যে 3.1-এ রহিম তার মেয়েকে বলল, 7 বৎসর পূর্বে তোমার যত বয়স ছিল আমার বয়স তখন তার 7 গুণ ছিল, ঠিক আছে। তো দেখো এইগুলা কন্ডিশন যখন হবে, চ্যাপ্টারটার নামই আছে দুটা চলক বিশিষ্ট রৈখিক সমীকরণ, মানে এখানে তোমাকে দুইটা সমীকরণ বানাতে হবে। একটু আগে তোমরা দেখলে a1x + b1y + c1 = 0, আরেকটা হবে a2x + b2y + c2 = 0। তো তোমাকে দুইটা সমীকরণ বানাতে হবে, ঠিক আছে। তো সমীকরণ আমরা প্রশ্ন পড়ে বানাবো। দেখো এখানে রহিম বলেছে আর এখানে তার মেয়ের কথা বলেছে, ঠিক আছে। তো আমরা এখানে রহিমকে ধরে নিব আর তাদের বয়সের কথা বলেছে, তো তো আমরা লিখে নিব যে মনে করি রহিমের বয়স সমান x বৎসর এবং তার মেয়ের বয়স সমান y বৎসর, এটা প্রথম আমরা লিখে নিব। তো ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ আমি কি লিখলাম, যে মনে করি রহিমের বর্তমান বয়স। দেখো যখনই তোমাকে 7 বৎসর বা 10 বৎসর আগে পিছিয়ে বয়স তোমাকে বার করতে বলবে লাস্টে, আলাদা আলাদা প্রশ্নটা ঘুরিয়ে ফিরিয়ে, তখন তুমি তার বর্তমান বয়সটা ধরে নাও, কারণ যদি এখনকার বয়স জানো না তো তুমি পূর্বের বয়স বা পরের বয়স জানবে না। তার জন্য মনে করি রহিমের বর্তমান বয়স সমান x বৎসর ধরে নিলাম, এবং তার মেয়ের বয়স এবং রহিমের মেয়ের বয়স = y বৎসর, এটা ধরে নাও। এরপরে দেখো প্রশ্ন কি বলছে, প্রশ্ন পড়তে যাও জিনিসটা বুঝতে থাকবে, খুব সহজ অঙ্কগুলো কিন্তু যদি বুঝো। তখন বলেছে দেখো রহিম আর তার মেয়ের বয়সটা আমরা মেনে নিলাম, একটা এক্স ধরলাম রহিমকে আর তার মেয়েকে ওয়াই ধরলাম। এখন দেখো কি বলছে, রহিম তার মেয়েকে বলল 7 বৎসর পূর্বে। এখন 7 বৎসর পূর্বে, এখন দেখো ফ্রেন্ডস বয়স যখন বাড়বে বা কমবে তখন সমান অনুপাতে বাড়বে। যদি রহিমের 7 বৎসর পূর্বে বয়স কত হবে, 7 কমবে তার থেকে, তার মেয়েরও বছর আমাকে কমাতে হবে, ঠিক আছে। দেখো আমি 7 বৎসর পূর্বের বয়সটা প্রথম বার করে নিই, যেটা আমি অলরেডি বার করে রেখেছি সময় বাঁচানোর জন্য। তো আমি লিখলাম যে 7 বৎসর পূর্বে রহিমের বয়স। তো দেখো রহিমের যদি বর্তমান x বছর থাকে, তো 7 বৎসর আগে কত হবে, x - 7। যদি জিনিসটা না বুঝো, ধরে নাও রহিমের বর্তমান বয়স x এর জায়গাতে তুমি ধরে নাও 25 বছর, ঠিক আছে, 25 বছর। এখন যদি আমাকে বলতো যে 7 বছর আগে রহিমের বয়স কত হবে, তো তুমি 25 থেকে কি বিয়োগ করতে, 25 থেকে তুমি 7 বিয়োগ করতে। তো তো 25 থেকে 7 বিয়োগ করে কত পেতে তুমি, তুমি আহ 25 থেকে 5 গেলে মানে, ঠিক আছে, 18 হতো, ঠিক আছে, 19 20, হ্যাঁ ঠিক আছে 18 হতো তোমার। এখন এই বয়সটা 18 যে কেমনে বার করতে 7 বছর আগে, তো রহিমের যত বর্তমান বয়স ছিল তার থেকে তুমি 7 বিয়োগ করতে। তো এটাও এখানেই করেছি যে এক্স এর জায়গায় 25 ধরেছে, তো দেখো 25 মানে এক্স এর মান, আর -7, দেখো -7 লিখেছি, ঠিক আছে, জিনিসটা বুঝলে। তো 7 বছর আগে বয়সটা এমনি বার করতে লাগে। এখন 7 বছর পরে যদি রহিমের বয়স বার করবে, তো তার মেয়ের বয়সও 7 বছর আগে কমবে, কারণ বয়স সমান অনুপাতে বাড়বে বা কমবে। তো 7 বছর পূর্বে তার মেয়ের বয়স কত হবে, তার মেয়ের বয়স যেহেতু এখন বর্তমান বয়সটা ওয়াই ধরেছিলাম,
তো -7, ঠিক আছে, 7 বছর আগে মানে -7, যদি পরে হতো তো +7। এখন দেখো 7 বছর পূর্বে যখন বয়স বার করে নিয়েছো, এখন আমাদের প্রথম শর্ত বানাতে হবে, মানে প্রথম শর্ত বলতে তোমার ওই যে a1 x + b1 y + c1 = 0 টা বানাতে হবে প্রশ্ন পড়ে, ঠিক আছে। তো দেখো, তো রহিম তার মেয়েকে বললো 7 বছর পূর্বে তোমার যত বয়স ছিল, এর মানে 7 বছর পূর্বে রহিমের মেয়ে আর তার দুজনের বয়সটা কম্প্যারিজন করা হচ্ছে। তো যখন কম্পেয়ার করা হবে তখন তুমি দুটোটা সমান চিহ্ন দিয়ে দুই সাইডে রেখে দিবে। তো প্রথম শর্ত মতে লিখলাম সমান চিহ্ন দিয়ে এক সাইডে আমি রহিমের বয়স লিখলাম 7 বছর আগে x - 7, এদিকে তার মেয়ের বয়স 7 বছর আগে কত ছিল y - 7, যেটা আমরা এখনই বার করলাম, ঠিক আছে, সমান চিহ্ন দিয়ে রাখলাম। এরপরে কি বলেছে যে 7 বছর পূর্বে তোমার যত বয়স ছিল, এই রহিম এই কথাটা তার মেয়েকে বলছে যে আমার বয়স তখন তার 7 গুণ। এখন আমার বলতে এটা রহিম নিজের উপরে বলছে যে আমার বয়স তখন 7 গুণ ছিল। এর জন্য তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি 7 গুণ করেছি, রহিম নিজের বয়সের কথা বলছে, এর জন্য তার বয়স 7 বছর আগে যত ছিল তার সঙ্গে 7 গুণ করলাম। আমার মনে হয় জিনিসটা বুঝতে পেরেছো, যে রহিম বলতেছিল যে 7 বছর আগে তোমার যত বয়স ছিল, এর মানে দুজনের তুলনা করা হচ্ছে, রহিম তার মেয়ে নিজের বয়সকে তুলনা করছে। তুলনা মানে তুমি সমান চিহ্ন দিয়ে দুটোটা দুই দিকে রেখে দিবে, তো তুলনা হলো, একদিকে x - 7, একদিকে y - 7। তো কি বলছি, আমার বয়স তোমার বয়সের 7 গুণ, রহিম নিজের বয়সটা 7 গুণ করছে, এর জন্য 7 গুণ করলাম। দেখো 7 পূরণ, ঠিক আছে, এখানে পূরণ চিহ্ন না দিলেও মনে মনে ব্র্যাকেটের বাইরে পূরণ থাকে। এটাকে সলভ করো। তো 7 × x মানে 7x, মাইনাস দিয়ে 7 × 7 = 49, এটা বাইরের ভিতরে পূরণ হচ্ছে আর কিছু না, আর এটা y - 7 জায়গাতে থাকলাম। এখন এটা সলভ করো, তো 7x জায়গায় থাকো, এই প্লাস এটা প্লাস y আছে, এদিকে কি হয়ে আসবে -y, ঠিক আছে। এখন তুমি যদি চাও এই -7টা এইদিকে রাখো, ঠিক আছে, সমান চিহ্ন এইদিকে রাখো তোমার ইচ্ছা, এই মাইনাসটা ওইদিকে প্লাস হয়ে নিয়ে আসো। তখন কি হবে, এখন তুমি লিখতে পারো যে 7x - y = এটা মাইনাস এটা প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 49 থেকে 7 গেলে কত হবে 42, ঠিক আছে। তো 43, 44, 47, 48, হ্যাঁ ঠিক আছে 42, যেহেতু 49 বড় তো প্লাস থাকবে চিহ্ন। তো এটাকে তুমি সমীকরণ 1 দিতে পারো, কারণ এটা সহায়তা আমরা আগে অঙ্ক করব, ঠিক আছে। এখন আবার দেখো 7 বছর পূর্বে তার বয়সটা আমি বার করলাম, বা যেটা বলেছিল এটা পুরো দাড়ি পর্যন্ত আমি করে নিয়েছি। এরপর দাড়ি পরে থেকে দেখো এখন থেকে 3 বছর পর, তো একবার 7 বছর পূর্বে ছিল, তো আমি দুজনের বয়স 7 বছর পূর্বে নিয়ে গেছিলাম। এখন যেহেতু 3 বছর পর আছে, তো দুজনের বয়স 3 বছর পর নিব, ঠিক আছে। তো আমি পর নিয়ে নিই প্রথম। তো দেখো 3 বছর পর নিতে হবে দুজনকে প্রথম। তো আমি লিখলাম 3 বছর, আবার 3 বছর পর রহিমের বয়স x + 3, কারণ বর্তমান বয়স x ছিল, 3 বছর পরে মানে প্লাস হবে, আর 3 বছর পর তার মেয়ের বয়স y + 3, ঠিক আছে। এখন দেখো কন্ডিশনটা কি, দ্বিতীয় শর্ত মতো এখন বানাতে হবে, মানে ওই যে a2x + b2y + c2 = 0, কারণ a1 b1 তো c1 বানিয়ে নিয়েছি আমরা অলরেডি। দেখো এখন থেকে 3 বছর পর আমার বয়স, মানে রহিম তার কথা বলছে যে রহিমের বয়সটা তোমার বয়স মানে তার মেয়ের বয়স, তো দুজনের তুলনা করা হচ্ছে, মানে দুজনের বয়সটা তুমি তুলনা করার সময় সমান চিহ্ন দিয়ে দুই দিকে দুজনের লিখে দাও। এটা রহিমের বয়স 3 বছর পর, এটা তার মেয়ের, দুজনের তুলনা করা হচ্ছে। এখন কে কার কত গুণ, এটাই তো বুঝতে আছে প্রশ্ন পড়ে। তো বলছে আমার বয়স তোমার বয়সের 3 গুণ। এখন দেখো সে বলছে এখন রহিম যে আমার বয়স তোমার বয়সের 3 গুণ। এখন কার সঙ্গে 3 গুণ হচ্ছে, দেখো বলছে তোমার বয়সের সঙ্গে 3 গুণ, এখন কিন্তু রহিমের সঙ্গে 3 গুণ হবে না, এখন তোমার বয়সের সঙ্গে 3 গুণ। তো তোমার বলতে তার মেয়ের বয়সের সঙ্গে 3 গুণ হবে। তো তার মেয়ের বয়স কোনটা, এটা এবারই, তো এবারই এর সঙ্গে ইন্টু হবে, কিন্তু এবার কিন্তু দিয়ে করবে না, ঠিক আছে। কারণ আগেরটাতে বলেছিল যে রহিম বলেছিল যে নিজের কথা, যে আমার বয়স তখন তার 7 গুণ ছিল, কিন্তু এবারই বলেছে তোমার বয়সের 3 গুণ, এর জন্য মেয়ের সঙ্গে 3 গুণ করবো, ঠিক আছে। তো এটা করলে কি হবে, x + 3 জায়গায় থাকবে, এটা 3 × y মানে 3y, প্লাস 3 × 3 = 9 হবে। এখানে সলভ করবো, আরো সলভ করলে কি হবে, x জায়গায় থাকবে প্লাস, এটা প্লাস y দিয়ে মাইনাস y করে নিয়ে আসো, -3y, আর না এটা থাকুক, এটা প্লাসটা ওই দিকে যাবে -y, তো কি হবে x - 3y = 9 থেকে 3 গেলে 6, এটাকে তুমি সমীকরণ 2 ধরে নাও। এখন সমীকরণ 1 2 পেয়ে গেছো। তো তোমাকে প্রশ্ন কি বার করতে বলেছিল, দেখো বলেছিল যে এই অবস্থাটি বীজগাণিতীয় এবং লৈখিকভাবে বর্ণনা করো। তো বীজগাণিতীয় তো তুমি প্রকাশ করে দিয়েছো, বীজগাণিতীয় মানে যেটা তুমি সমীকরণ বার করেছো দুইটা, যে প্রথম শর্ত দ্বিতীয় শর্ত বলে, বীজগাণিতীয় মানে ওই যে তোমার a1 x b1 y c1, এটা তো তুমি এটা বার করে দিয়েছো। এখন লৈখিকভাবে মানে গ্রাফ একে বার করতে আছে, তো চলো লৈখিকভাবে ওটা আমরা করে নিই, ঠিক আছে। এখন ফ্রেন্ডস আমরা লৈখিকভাবে এটাকে বর্ণনা করব। তো লৈখিকভাবে বর্ণনা আমি হেডিং দিলাম। এখন লৈখিকভাবে কেন বর্ণনা করব, তো সমীকরণ 1 যেটা পেয়েছিলাম এটা আমি লিখে নিলাম, ঠিক আছে। ওই যে এখন সমীকরণ 1 যেটা বার করেছিলাম এটা আমি লিখলাম। এখন সমীকরণ 1 লেখার পর এখান থেকে তুমি এক কাম করবে, x আর y এরকম এরকম বক্স বানিয়ে নেবে, আর বক্সের মধ্যে আমাদের যে কোনো দুইটা ভ্যালু বার করতে আছে। এর মানে জিনিসটা এরকম, তোমরা ক্লাস 9 এ যদি করেছো এগুলা, ঠিক আছে, গ্রাফ। তো এখানে তোমাকে x এর কিছু একটা মান ধরতে হবে, তোমার ইচ্ছা মতো যেটা ভ্যালু ধরো, ঠিক আছে। আর যে ভ্যালুটা ধরবে এটা এই সমীকরণে বসিয়ে সমাধান করে এখানে y এর কিছু মান বার হবে। তো আমরা যদি x এর ভ্যালু মনে মনে যদি 0 ধরো, তোমার ইচ্ছা 1 2 3 4 যেটা ধরতে পারো, x এর ভ্যালু যদি 0 ধরো, তো এখানে এই যে সমীকরণ আছে এটার মধ্যে তুমি 0 বসিয়ে সমাধান করো। আমি সাইডে সমাধান করছি,
তো 7x মানে 7 ইন্টু জিরো, ঠিক আছে, এই যে এক্সের ভ্যালু আমি জিরো বসিয়েছি, ঠিক আছে, 7 কারণ 7 আর এক্সের মাঝে তো ইন্টু চিহ্ন আছে, তো 7 ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 42। এটাকে যদি সলভ করো তো 7 ইন্টু জিরো, জিরোর সঙ্গে যে কোনো সংখ্যা পূরণ করলে জিরো হয়, মাইনাস ওয়াই ইকুয়াল টু 42। এর মানে ওয়াই ইকুয়াল টু, আচ্ছা এখানে জিরো মানে তো কিছু না, জিরো দ্বারা যোগ বিয়োগ হয় না, তো এই মাইনাসটা ওইদিকে নিয়ে যাও, ওইদিকে গেলে কি হবে, ওইদিকে -42 হবে, ঠিক আছে, -42। তো জিরো ধরলে ওয়াই এর মান কত হচ্ছে, এক্স এর মান যখন আমি জিরো ধরছি ওয়াই এর মান 42 হচ্ছে। তো চেষ্টা করবে যে এইগুলা সমীকরণের মধ্যে ভ্যালুটা মাইনাসে আনবে না, এর জন্য জিরো না ধরে আমি অন্য কিছু একটা বড় ভ্যালু ধরবো, যেমন এখানে মাইনাস আসে না। তো তুমি মনে মনে ভাবো যে জিরো না ধরে আমি এখানে কি ভাববো, যে এটা গিয়ে যেমনি গিয়ে 42-এর সঙ্গে গিয়ে মাইনাস হয়, তো এটা মানে মাইনাস না আসে ঘুরে। তো এখানে যদি জিরো না ধরে 1 ধরো তো 7 থেকে 7 হবে, তো 7 যদি যায় +7, ওইদিকে যদি মাইনাস হয় তো 42 থেকে 7 গেলে যত থাকবে তবু তো এই মাইনাসটা ওইদিকে যাবে, ঠিক আছে। তো এমন কিছু ভ্যালু ভাবো যেটা এখানে মাইনাস মাইনাস দুটো দিকে কেটে যাবে। তো ধরে নাও এখানে যদি আমি 4 ভাবি তো 4 7 28, এর থেকে 42 থেকে বড় ভ্যালু ভাবো, 6 7 42। আমি যদি 7 7 49, মনে করো এখানে এক্স এর ভ্যালু আমি 7 ভাবছি, ঠিক আছে, 7 7 49, তো এখানে জিরোর জায়গায় কত লিখবো, আমি 7 লিখতে হবে, ঠিক আছে। তখন 7 7 কত হয়ে যাবে, 49, 7 7 কত হবে 49। তখন 49টা কি হবে, প্লাস আছে, ওইদিকে গেলে কি হবে, মাইনাস হয়ে যাবে। তো +49টা যদি 42-এর কিনারে -49 হয়ে যায় তখন কি হবে, 49 থেকে 42 বিয়োগ হবে, 49 থেকে 42 গেলে কত হবে, তো 43 44 45 46 47 48 49 7 হবে। কিন্তু খালি 7 হবে না, কারণ 49 বড় সংখ্যা, 42 আর 49-এর মধ্যে, তো মাইনাস থাকবে, আর এদিকে ওয়াই তার কিনারে মাইনাস নিয়ে আছে, এখন উভয় দিকে মাইনাসটা ক্যান্সেল হয়ে যাবে, তো মাইনাস দিয়ে ক্যান্সেল হয়ে কি হবে, প্লাস হয়ে যাবে। তো দেখো এখানেও তোমার এক্স এর ভ্যালু যেটা ধরলে এটা +7, এটা পজিটিভ ভ্যালু ধরলে, ঠিক আছে, প্লাস হলো, আর ওয়াই এর ভ্যালু কি হলো 7। তো দুটোটা চেষ্টা করবে যেমন পজিটিভ ভ্যালু বার হয়, নেগেটিভ ভ্যালুটা আমরা ইগনোর করার চেষ্টা করবো, ঠিক আছে। এরকম তুমি এক্স এর ভ্যালু একটা বার করলে তো ওয়াই এর ভ্যালু আরেকটা বার হলো, এরকম এখানে একটা বার করতে আছে, কমসে কম দুইটা মানে সমাধান বার করতে আছে এই সমীকরণের মধ্যে। তো আরেকটা ভ্যালু তুমি 7 ছাড়া অন্য কিছু ধরো, ধরো যদি 8 ধরি আমরা, তো 8 ধরলে এই সেম জিনিসটাতে সলভ করো তুমি, তো 7 ইন্টু 8 বসাও এবারই, ঠিক আছে, 42। তো কি হবে, 7 8 56 মাইনাস ওয়াই ইকুয়াল টু 42। এর মানে কি হবে, মাইনাস ওয়াই দিকে থাকবে, এটা প্লাসটা এদিকে মাইনাস হয়ে যাবে, তো 42 মাইনাস 56, এর মানে মাইনাস ওয়াই ইকুয়াল টু 56 থেকে 42 বিয়োগ করো, তো 42 এর 8 এ 50 হয়, আর 8 আর 6, কারণ 56 6 যেতে হবে, তার 6 14, 8 6 14 মাইনাস হবে এবারিও, কারণ 56 আর 42 এর মধ্যে 56 বড় আছে, দুই দিকে মাইনাস ক্যান্সেল হয়ে যাবে, কারণ দুটো দিকে সমান চিহ্ন থাকলে ক্যান্সেল হবে, 14। তো এখানে 8 থাকলে এখানে কত আসছে, ওয়াই এর ভ্যালু 14। এখন এটা পেলে, এটা সমীকরণ 1 এর সাহায্যে পেলে, লৈখিকভাবে সমীকরণ করলে তুমি সমীকরণ 1 এর মধ্যে এরকম করে নিবে, এরপর সমীকরণ 2টাও লিখে নিবে। সমীকরণ 2টা আমি কি ছিল লিখে নিই, এই যে সমীকরণ 2টা আমরা পেয়েছি লাস্টে, x - 3y = 6। তো x - 3y = 6, ঠিক আছে, এটা আমরা করে নিই, x - 3y = 6, এটা সমীকরণ 2। তো এটার সাহায্যেও, ঠিক আছে, এটার সাহায্যে আমরা এরকম বক্স বানিয়ে x আর y এর ভ্যালু বার করার চেষ্টা করব, ঠিক আছে। আমারটা একটু বড় বড় হচ্ছে, তোমরা ছোট করে দিও সুন্দর করে। তো এখন দেখো এখানে x এর ভ্যালু তুমি কি ধরবে, ঠিক আছে, এখানে আর x ধরছি না, কারণ ডাইরেক্ট x এর ভ্যালু বসিয়ে দিব। x এর ভ্যালু যদি 0 ধরো, তুমি মনে মনে একবার করে দেখে নিবি যে 0 বসালে কাম হবে কি, তো x 0 ধরলে হবে না, কারণ 0 তো এদিকে কিছু হবে না, তো পরে এদিকে মাইনাসটা থেকে যাবে, আমরা মাইনাসটা সরাবার চেষ্টা করব। তো এখানে এমন একটা ভ্যালু ধরো যেটা, ধরে নাও এখানে যদি 3 ধরো বা 4 ধরো, ঠিক আছে, 5 যদি ধরো, তো 5টা +5 হবে, এদিকে গেলে কি হবে, -5 হবে, ঠিক আছে। তো এমন ভ্যালু ধরো যেটা এদিকেও মাইনাস হয়, কারণ এদিকেও তুমি দেখো ওয়াই এর আগে মাইনাস আছে, দেখে যেমন আগেরটা মাইনাস ছিল, তো আমরা কাটার লাগিয়ে এটা মানে বড় ধরেছিলাম, এদিকে যেটা যাবে। তো এখানে 5 না, তুমি যদি 6 ধরো, 6 না তুমি 7 ধরো, x এর ভ্যালু 7 ধরো, x এর ভ্যালু যদি আমরা 7 ধরি, তো x এর ভ্যালু তুমি 7 যদি লাগাও এখানে মনে মনে, 7 x এর জায়গাতে 7 ধরলাম, -3y, ঠিক আছে, 3y = 6, এটা ধরলাম। তো কি হবে এখন, -3y জায়গাতে থাকবে, এই +7 ওইদিকে কি হবে, -7, এর মানে 6 - 7 হবে, ঠিক আছে, 6 - 7 হবে। তো কি হবে, -3y = 6 থেকে 7 গেলে -1, -1 হলেও দিকদারি, কারণ এই তিনটা দিকে ভাগ হয়ে যাবে, তো 1/3 হয়ে যাবে, এটা ভগ্নাংশ হয়ে যাবে। তো 7 এর জায়গায় যদি ধরে নাও আমরা 8 ধরতাম, তখন কি হতো, 8 যদি ধরতাম, 7 এর জায়গায় তুমি ধরে নাও 8 ধরেছি, ঠিক আছে, 8, এটা কিন্তু একটু মানে মাথা খেলিয়ে করতে হবে, আস্তে ধীরে প্র্যাকটিস করলে হয়ে যাবে। +8টা দিয়ে কি হবে, -8 হবে, তখন তো -8 গেলে 6 থেকে 2 গেলে, মানে 8 থেকে 6 গেলে 2, ঠিক আছে, আর সাইনও আমার মাইনাস হবে, ঠিক আছে। 8ও ধরলে হচ্ছে না, কারণ 3 এর নাম মতো 8 আসবে না, 9 ধরলে 3 × 9 আসে, 9টা ধরলে বেটার হবে, ঠিক আছে, 9টা ধরলে আমার ভালো হবে, 9 ধরো, 9 ধরলে কি হবে, 9 যদি ধরি তো +9 - 9 হয়ে যাবে, তো কি হবে, 9 যদি ধরো, তো 9 থেকে 6 গেলে 3 হবে, -3। এখন দেখো দুটো দিকে মাইনাসটা কেটে গেল, মাইনাসটা কেটে গেলে কি হলো, y =
3/3, কারণ 3টা ভাগ হয়ে যাবে, তো 3 একে 3। দেখো এটা খুব সুন্দর হয়ে গেছে, প্লাস এসে গেছে। এরকম বুদ্ধি করে তোমরা করবে, ঠিক আছে। তো 9 ধরলে আমার হয়ে গেছে। এখন এখানে যদি আরেকটা বার করতে আছে, তো দেখো যেমন কাটাকাটি চলে যায়, 3 দিয়ে কি যায়, 9 যায়, এরপরে 3 দিয়ে 12 যায়, 3 দিয়ে 12 যায়, ঠিক আছে। এখানে যদি আমি এখন যদি এক্স এর ভ্যালু আরেকটা যদি আমি 10 ধরি, 10 ধরলে তুমি এখানে মনে মনে ভাবো 10 ওইদিকে মাইনাস হয়ে যাবে, তো 6 থেকে 10 গেলে কি থাকবে, -4, 3 এর মধ্যে 4 আসবে না। 11 ধরলে 6 থেকে 11 গেলে 5 হবে না। 12 ধরলে আবার হয়ে যাবে, কারণ 6 থেকে 12 গেলে আরো 6 বাজবে, তো 3 এর ভাগ যাবে। তো এখন আরেকটা যেটা ভ্যালু ধরবে, এখন এক্স এর ভ্যালু তুমি 12 ধরে নাও, ঠিক আছে। তো 12 ধরলে কি হবে, এই জায়গাতে এই যে এক্স আছে, এটার জায়গায় আমি 12 বসাবো, এক্স এর জায়গায় কি বসাবো, একটা করছি এখানে 12 বসালাম, এরপরে -3/, তো সেমই থাকবে কারণ এক্স এর ভ্যালু বসিয়েছি, ইকুয়াল টু 6। তো এখন +12 ওইদিকে মাইনাস হয়ে যাবে, +12টা কি হবে, মাইনাস হয়ে যাবে। তো এখানে কি হবে, -3/, ইকুয়াল টু 6 থেকে 12 গেলে মানে 12 থেকে 6 গেলে 6, ঠিক আছে। মাইনাস থাকবে কারণ 12 বড় আছে, তো দুটো দিকে মাইনাসটা ক্যান্সেল হয়ে গেল। তো y ইকুয়াল টু কি হবে, 6/3, এর মানে 3 দুগুনি 6। তো y এর ভ্যালু কত বার হলো, 2। দেখো খুব সুন্দর হয়ে গেছে, মাইনাস মাইনাস নাই কিন্তু। এরকমই তুমি একটু ভাবে করবে। আমার সময় অঙ্কটা লাগছে অবশ্য, কিন্তু তুমি যদি ক্লিয়ার হয়ে যায় কনসেপ্ট, তো আরামসে তোমরা করতে পারবে যে কোনো অঙ্ক লৈখিকভাবে, ঠিক আছে। আমার কাছে তো গ্রাফ পেপার নেই, এখন গ্রাফ পেপারে আমি আঁকে দেখাতে পারবো না তোমাদেরকে, আমি খাতার মধ্যেই তোমাদেরকে গ্রাফ পেপারের মতো করে দেখাবো, ঠিক আছে। তো এগুলো কেমনে করবে দেখো, তোমাদের বইয়ে দেওয়া আছে যে তোমাদের লৈখিক ভাবে কেমনে প্রদর্শন করেছে। ওই দেখো গ্রাফ পেপার, তোমরা বুঝো গ্রাফ পেপার কিরকম, ছোট ছোট টান থাকে, এরকম একটা পেপার থাকে, 10-20 টাকায় তোমরা পাবে দোকানে, ঠিক আছে। তো আমরা এখানে ওয়াইটা এদিকে ধরবো আর এক্স অক্ষটা এরকম ধরবো, এরপর এরকম গ্রাফটা আঁকবো। তো আমি একবার এই চিত্রটা গ্রাফটা আঁকে নিচ্ছি। গ্রাফ এরকম আঁকতে হয়, গ্রাফ পেপারে বেশি সুন্দর করে আঁকবে। এটা এক্স অক্ষ আছে, এটা ওয়াই অক্ষ আছে, ঠিক আছে। এখানে 0 আছে, এখান থেকে স্টার্ট, আমি উপরে যাই বা নিচে যাই বা বামে যাই, এদিকে এখান থেকে স্টার্ট করবো, ঠিক আছে। এদিকে এক্স পজিটিভ আছে, আর এদিকে এক্স ড্যাশ মানে এক্স নেগেটিভ, এদিকে মাইনাস, এদিকে ওয়াই পজিটিভ, এদিকে ওয়াই ড্যাশ মানে ওয়াই নেগেটিভ। এখন ভ্যালুটা কেমনে বসাবে, তো প্রথম যেটা সমীকরণ থেকে তুমি এই বক্সটা করেছিলে এক্স আর ওয়াই এর মান, দেখো যখন তুমি এক্স এর মান 7 বসিয়েছিলে এখানে, তো ওয়াই এর মান কত হয়েছিল, 7, মানে 7,7। প্রথম বিন্দুটা কি হবে তোমার, এখানে যেটা একটা হয়েছিল তোমার 7,7 একটা বিন্দু, আর একটা কি ছিল কমা দিয়ে, আর একটা ছিল 8,14। 8 এক্স এর ভ্যালু আর 14 ওয়াই এর ভ্যালু। আমরা জানি যে যে কোনো স্থানাঙ্ক এক্স আর ওয়াই দুটো মিলে হয়, তো এটা এক্স স্থানাঙ্ক, এটা ওয়াই স্থানাঙ্ক, এটা এক্স, এটা ওয়াই স্থানাঙ্ক, ঠিক আছে। তোমরা ক্লাস 9 নিশ্চয়ই এগুলো পড়েছো, নাহলে আমরা 7 নাম্বার চ্যাপ্টার তোমাদের ক্লাস 10এও পাবো স্থানাঙ্ক জ্যামিতি, তো এখানে আরো ভালোভাবে বুঝবে স্থানাঙ্ক কি জিনিস। তো এক্স ওয়াই, ঠিক আছে, জোড়া পেলাম। তো প্রথম 7,7 তোমাকে বসাতে আছে এই গ্রাফে, ঠিক আছে। 7,7 মানে প্রথম 7 যেটা আছে এক্স এর কাম করছে, এক্স এর ভ্যালু, আর পরেরটা 7 ওয়াই এর ভ্যালু। দেখো আমি এখানে যদিও আমি স্কেল দিয়ে মাপিনি, তোমরা কিন্তু স্কেল দিয়ে মাপে করবে, স্কেল বসে আরামসে 1-1 সেন্টিমিটার গ্যাপে দিবে। তো আমার দুটোটা 7-7 ছিল। দেখো এটা 0 ধরলে 1 2 3 4 5 6 7, 7 বলতে আমার থোড়া এদিক চলে যাচ্ছে, ঠিক আছে। আমার তো আর বেশি বড় করিনি, এটাকে টানে তুমি আরো বড় করতে পারো, ঠিক আছে। আমি তো জাস্ট বোঝাবার লাগে তোমাদেরকে করছি, তোমরা সুন্দরভাবে করবে। 0 থাকলে 1 2 3 4 5 6 7, এটা সমান মাপ হবে, এটা 1 সেন্টিমিটার একটা সমান সমান দিবে, ঠিক আছে, স্কেল দিয়ে মাপে। আর এদিকে সমান হবে, তো এদিকে 7 হবে, 1 2 3 4 5 6 7, এখানে 7 হবে, ঠিক আছে। তুমি লিখেও দিতে পারো যে 1 2 3 4 5 6, ঠিক আছে, এরকম সেম 1 2 3 4 5 6, ঠিক আছে। আমি নিচে লিখে দিবি, এটা সরি, এটা নিচে লিখবো, আমি উপরে লিখে দিয়েছি 4 5 6 7, ঠিক আছে। তো এখন 7,7 মানে কোন জায়গাতে হবে দেখো, তো আমি যদি এদিক থেকে এক্স এদিকে যায়, তো এদিকে 7 হচ্ছে, ঠিক আছে, এদিকে 7, আর ওয়াই 7 কোন দিকে হচ্ছে, এইদিকে, মানে দুটোটা কোন জায়গাতে মিলবে, তো তুমি দেখবে যে 7 এদিক থেকে উঠবে, 7 এদিক থেকে উঠবে সোজা, আর 7 এদিক থেকেও 7,7 ছিল, তো এটাও 7 আছে। এবার দুটোটা পয়েন্ট কোন জায়গাতে মিলবে, তো এই বিন্দুটা, তোমার জাস্ট এই বিন্দুটা দরকার, কারণ এখানে তুমি স্কেল দিয়ে দেখবে তো 7 আছে, এদিকে 7, তো তোমার এই বিন্দুটা দরকার, তোমার বেসিক্যালি এটা দরকার, ঠিক আছে। এরপরে কি আছে, 7,7 ছাড়া দেখো 8,14, 8,14 মানে 8x আর 14y, তো 8x আছে। এখন 8x বলতে 7 এ পড়ে এখানে কোনখানে 8 হবে, ঠিক আছে, 8, তো এইটা দিকে। এখন 14, এখন এদিকে জায়গা নাই, তো 14 একটা আমি বুঝে এখানে বসিয়ে দিব, ঠিক আছে। 14 বসাতে দেখো 1 2 3 4 7 পর্যন্ত দেওয়া আছে, এখন 14 মানে ডাবল, 14 তো ডাবল হয়ে যাবে, তো 8 9 10, ঠিক আছে। এত বড়ই একটা বুঝিয়ে আমি বসাচ্ছি, তুমি কিন্তু সমান সমান দিয়ে করবে। এতটুকু আছে, তো আমি এতটুকু যদি দিই, তো ধরে নাও এখানে, ঠিক আছে, আমার উপরে চলে যাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ। এর মানে 14 ধরলে এদিকে আসবো, কারণ এদিকে 8ও আছে, ঠিক আছে। এদিকে যদি এদিকে আসি, আমার 8টা এদিক দিয়ে উঠবে, 8টা এদিক দিয়ে উঠে উঠে এখানে আসবে, ঠিক আছে। 8 আর 14, তো এখানে কোনো জায়গাতে হবে, ঠিক আছে। জিনিসটা বুঝতে পারছো, এটা হলো একটা। এখন আরেকটা দেখো, আরেকটা কি আছে, আরেকটা যেটা সেকেন্ড আছে, এটা আছে 9,1, এই যে সেকেন্ড যেটা পাইলে এটা 9,1, কারণ এক্স এর ভ্যালু 9 ধরেছিলে, তো ওয়াই এর ভ্যালু 1 পেয়েছো, তো এটা আছে তোমার 9,1। তো 9,1 কোথায় পাবে, এক্স এর ভ্যালু 9, তো
তো এটার পরে 9 হবে এখানে। আর 1 বলতে তো তুমি বুঝছোই, কারণ 1 মানে y, তো y তো এখানে আছে, ঠিক আছে। 1 মানে এখান থেকে আসবে আর 9 দিক দিয়ে উঠবে, তো এইখানে হবে। পয়েন্টটা কোন জায়গাতে হবে? এটা সেকেন্ড যেটা আছে এটা, ঠিক আছে, সেকেন্ডটা এটা। আর একটা কি 12,2, তো 12 x এর ভ্যালু আর y এর ভ্যালু 2, তো 12 বলতে x এর ভ্যালু আরো এদিকে যাবে, ঠিক আছে, আমারটা আরো বড় করতে হবে। তো 8 এর পরে 9, ঠিক আছে, 10, 11, 12, এইখানে কোনো জায়গাতে ছিল, ঠিক আছে, ধরে নাও এখানে কোনো জায়গাতে x আছে। আর y কত আছে? তো y আছে 2, y 12,2, তো 2 বলতে এই দেখো 2 এদিকে আছে, 2 তো y এদিকে আছে, 2 এদিকে হবে 12 এদিকে, ঠিক আছে। তো কয় হবে? 8, 9, 10, 11, আমি একটা বুঝে এখানে দিচ্ছি, ঠিক আছে, 12। তো 2 বলতে এদিকে, মানে এইখানে কোনো জায়গাতে হবে ধরে নাও, কারণ 8, 9, 9 ছিল 10, 11, 12, ঠিক আছে, এখানে বা এখানে কোনো জায়গাতে হবে। বুঝেছো জিনিসটা? তো এখন কি করবে জানো? এখন এক কাম করবে, যে এই যে প্রথম দুইটা তুমি যেটা মিলিয়েছিলে না, এটা স্কেলের সাহায্যে এটার টানটা মিলিয়ে নিবে, স্কেলের সাহায্যে তুমি এই টানটা মিলিয়ে নিবে। আমি টানটা জাস্ট একটা লামসাম একটা মিলাচ্ছি তোমাদেরকে বোঝাবার জন্য। এটা এমনি করে স্কেলের সাহায্যে তোমরা মিলিয়ে দিবে, ঠিক আছে, এই দিয়ে মিলিয়ে দিবে, এরকম এরো মার্কও দিতে পারো তুমি, এটা বার করে যেখানে ইচ্ছা, ঠিক আছে। আর একটা কি হবে? একটা এইটা হবে, একটা এইটা হবে, এইটা, এটাকে তুমি একটু বড় করে দেখিয়ে দিবে, ঠিক আছে, এরকম। তো এরকম তোমার রেখা হয়েছে, আমরা লৈখিকভাবে বর্ণনা করে নিয়েছি। তো দেখো ছাত্রছাত্রীরা, এটা বলতো এই যে রেখা দুইটা যে কাটলাম, সরল রেখা দুইটাই পাবো। আমরা একটু আগে পড়েছিলাম, বেসিক গুলোতে বুঝেছিলাম যে দুইটা সরল রেখা তিন ধরনের কাটাকাটি করতে পারে, একটা ছেদ করবে, এটা তো ছেদ করছে না, না হয়তো সমান্তরাল হবে। তো দেখো এটা সমান্তরাল, কিন্তু এটা আছে তার সমানে এটা যাচ্ছে, যদিও পুরো সমান না, তবুও তুমি দেখবে এই লাইন এরকম যদি থাকে তো সমান্তরাল বলা যায়। আরেকটা হয় একটার উপরে আরেকটা, এটাই পেয়েছিলাম না, সন্নিপাতী রেখা। তো এটা কি হবে? এটা সমান্তরাল রেখা হবে। তোমরা এটা আমরা একটু আগে বইয়ে পড়েছিলাম না সমান্তরাল রেখার বিষয়, তো ওই জিনিসটাই আমরা লিখে নিব। দেখো একটু আগে তোমাদেরকে বইয়ে দেখিয়েছিলাম যে দুটি রেখা একটি বিন্দু ছেদ করবে, তখন একটা কন্ডিশন এরকম হতে পারে, ছবি সহ দেখো, একটা বিন্দু ছেদ করে কাটাকাটি করে। একটা হয় সমান্তরাল, দেখো সমান্তরাল, আমারটা সোজা না, এরকম বা এরকম বলেছিলাম, যে কোনো হতে পারে, ইচ্ছা হতে পারে। তো এটাই হচ্ছে তোমাদের দুটি রেখা ছেদ করবে না, অর্থাৎ ওরা সমান্তরাল। তো আমরা লিখে দিব যে রেখা দুটি সমান্তরাল হবে। তো কি হবে? রেখা দুটি সমান্তরাল হবে, ঠিক আছে, সমান্তরাল রেখা হবে, কারণ ছেদ করেনি এরা, সমান্তরাল আছে। এখন এই যে লাইনটা পেয়েছো, এটা কোথা থেকে পেয়েছো? এটা সমীকরণ 1 এর কিন্তু পয়েন্ট ছিল, ঠিক আছে, সমীকরণ 1। এর মানে সমীকরণ 1 থেকে তো তুমি এই যে x আর y এর ভ্যালু এটা পেয়েছিলে, জোড়াটা বসিয়েছিলে। তো 7x - y = 42। তো এই যে সমীকরণ, মানে এই যে লাইনটা পেয়েছো, এখানে তুমি তিরছা করে এরকম লিখে দিবে 7x - y = 42, এটার আছে। আর সেকেন্ডটা যেটা পেয়েছিলে এটা সমীকরণ 2 থেকে, মানে এটা x - 3y = 6, x - 3y = 6, এই লাইনে সোজাসুজি লিখে দিবে, ঠিক আছে। এখন ফ্রেন্ডস দেখো, এই প্রশ্নটা তোমার বইয়ে যেরকম আছে একদম এজ ইট ইজ পড়ে আমি এরকম তোমাকে বানিয়েছি। এখন কোনো কোনো জায়গাতে এই প্রশ্নটা একটু ঘুরিয়ে দিয়েছে, অ্যাসামিস ল্যাঙ্গুয়েজে একটু ঘুরিয়ে দিয়েছে, এর জন্য এখানে সমীকরণটা একটু চেঞ্জ হতে পারে, ঠিক আছে। সমীকরণটা এখানে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ যদি হয়, তো 7টা এদিকে পূরণ হবে তার মেয়ের সঙ্গে, কিন্তু তোমার বইয়ে যেটা দিয়েছে আমাদের বাংলার, এটার হিসাবে এটাই হবে কিন্তু, ঠিক আছে। তো অঙ্কটা হয়ে গেল, এখন 2 নম্বরটা করবো। ফ্রেন্ডস সেকেন্ড কোশ্চেনটা বলছে, একটি ক্রিকেট দলের ক্রীড়া শিক্ষিকা, মানে একজন মহিলা যিনি ঠিক আছে টিচার আছেন, ক্রীড়া শিক্ষক, স্পোর্টস টিচার, তিনি 3টি ব্যাট এবং 6টি বল ক্রয় করেন 3900 টাকায়। তো এখানে ব্যাট আর বল দুইটা বিভিন্ন জিনিস আছে, যেমন আগেটা রহিম আর তার মেয়ে ছিল, তো একজনকে x একজনকে y ধরেছিলাম বয়স, এরকম এখানে আমরা লাস্টে কি বার করতে হবে? ওই ব্যাট আর বলই এখানে কথা বলেছে। তো আমরা লিখে নিব যে মনে করি ব্যাটের সংখ্যা সমান x এবং বলের সংখ্যা সমান y, প্রথম এটা লিখে নিব। ফ্রেন্ডস প্রথম লিখে নিলাম, মনে করি ব্যাটের সংখ্যা সমান x, বলের সংখ্যা y, ঠিক আছে। এখন দেখো কি বলছে, এটা একটু সোজা আছে আগের থেকে। বলছে ক্রিকেটের ক্রীড়া শিক্ষিকা 3টি ব্যাট এবং 6টি বল ক্রয় করেন 3900 টাকায়। এখন একটা ব্যাটকে আমরা x ধরেছিলাম, ব্যাটের সংখ্যা x ধরেছিলাম, মানে এটা বেসিক্যালি একটা ব্যাট ছিল। এখানে 3টা ব্যাট বলেছে, মানে তুমি 3x লিখে দিবে, এবং 6টা বল মানে 6y, কারণ একটা বলকে আমরা y ধরেছিলাম, বলের সংখ্যা y ধরেছিলাম, মানে একটা বল ধরেছিলাম, তখন 6টা বল মানে 6y। তো 3টা ব্যাট আর 6টা বিল মিলে কতটা? 39 টাকা। তুমি এখানে কিছু তোমার করার ভেজাল নাই, প্রথম শর্ত মতে তুমি লিখে যাবে, ফটাফট পেয়ে যাবে, ঠিক আছে। প্রথম শর্ত মতে তুমি লিখে নিবে যে তোমার 3টা ব্যাট মানে 3x, কারণ একটা ব্যাটের সংখ্যা তুমি x ধরেছিলে 3টা, এবং 6টা বল মানে 6y, কারণ একটা বল y ছিল, তো 6টা বল 6y ইকুয়াল টু কত টাকা নিচে সব মিলিয়ে দাম 3900 টাকা। এই যে তোমার সমীকরণ 1, ঠিক আছে। এখন এটাকে একটু ছোট করতে পারো অবশ্য, কারণ এখানে যদি 3 দিয়ে মনে মনে ভাগ করো, দেখো 3, 6 আর 39 এর মধ্যে আমি 3টাকে 3 দিয়ে ভাগ করতে পারবো, ছোট সংখ্যা 3। তো 3 দিয়ে ভাগ করলে নিচে যদি মনে মনে 3 বসাও, তো 3 একে 3 মানে খালি x থাকবে, 3 দিয়ে 6কে ভাগ করলে 3 দুগুনি 6, এটা 3 দিয়ে ভাগ করে যাবে, 3 দিয়ে এটা করে 3 13 39, আর 2টা 0 1300। এটা তো ছোট হয়ে গেল, তোমাদের এখন একটু হেল্প হবে, সমীকরণ 1 এটা না দিয়ে এটা দিব।
এখন প্রথম শর্ত মতে হয়ে গেল, তো এখন দ্বিতীয় শর্ত মতেও তুমি প্রশ্ন পড়ে বসাতে পারবে। তো দ্বিতীয় শর্ত মতে কি হবে, এই অঙ্কটা আগের থেকে একটু ইজি আছে, ঠিক আছে। দ্বিতীয় শর্ত মতে কি আছে দেখো, বলছে পরে তিনি একই জাতীয় আরেকটি ব্যাট, একই জাতীয় আরো একটি ব্যাট, এখন আগে 3টা ব্যাট ছিল, আরো একটা ব্যাট যদি নেন তো কয়টা হবে, 4টা ব্যাট, মানে এবারে 4x বসাবো ব্যাটের জায়গায়, এবং 3টি বল, বল তো সেম 3y, তো 4x প্লাস 3y হবে। এবারই কি হবে, আরো একটি ব্যাট কিনছেন মানে আগে থেকে একটা বাড়াচ্ছেন, তো আগে 3x ছিল, এখন আরেকটা বাড়াচ্ছেন, মানে না এখানে দেখো কি বলছে জিনিসটা বুঝতে আমরা ভুল হয়েছে নাই তো, কারণ পরে ভুল হলে প্রশ্নটা ভুল হবে। বলেছে পরে তিনি একই জাতীয় আরো একটি ব্যাট, হ্যাঁ আরো একটি ব্যাট মানে 3টির উপরে আরো একটা ব্যাট, তো 4টা ব্যাট হবে আর 3টা বল, তো 4x প্লাস 3y, এটা কত দামে নিয়েছেন, সেটা 1300 টাকায় নিয়েছেন, ঠিক আছে, 1300 টাকায়। তো এটাকে যদি ছোট করা যায়, তো এটা আর ছোট করা যাবে না, কারণ 3 সবচেয়ে ছোট সংখ্যা আছে, 3 4 1300 মধ্যে 3 দিয়ে 4 তো ভাগই যাবে না, ঠিক আছে, 1300 যাবে না। এখানে সমীকরণ 2টা রেখে দাও। এখন তুমি সমীকরণ 1 2 পেয়ে গেছো। এখন যদি আমাকে ব্যাট আর বলের সংখ্যা বার করতে বলতো, তো আমি এটা সমীকরণটাকে সলভ করতাম, কিন্তু তোমাদের অঙ্কয় খালি বীজগণিতীয় মানে বলেছে বার করার জন্য বীজগণিতীয় রাশিটা আর লৈখিকভাবে, তখন আমরা লৈখিকভাবে এটা করি আগের মতোই। তো চলো লৈখিকভাবে এটা করে। ফ্রেন্ডস, এটা করার আগে, লৈখিকভাবে করার আগে একটা জিনিস আমাদের এখানে ভুল হচ্ছে। এখানে বলছে একই জাতীয় আরেকটি ব্যাট, আরেকটি ব্যাট মানে 3-এর উপরে আরেকটা ব্যাট না, এটা আরেকটি ব্যাট মানে আমরা একটাই ধরবো, এখানে খালি x ধরবো, ঠিক আছে, এবং 3টি বল মানে 3y, তো এখানে 4x আমি ভুলে ধরেছি, আমি মনে করেছিলাম আরো একটি, কিন্তু এটা অ্যাকচুয়ালি এগুলো অঙ্ক একটা সময় একটা লিঙ্ক থাকে না, যেটা আগে হয়ে গেছে হয়ে গেছে, এখানে যতটা বলবো এটা এটা চারটা ধরবো না, আমি তো 3-এর সঙ্গে 1 যোগ করে আরো একটি মনে করেছিলাম, আরেকটি মানে একটাই ধরবো, ঠিক আছে। তো খালি x হবে, 1x, 1 তো আর লিখে দরকার নেই, 1 তো আছেই মনে মনে। এখন লৈখিকভাবে করবো, তো লৈখিকভাবে করতে হলে তোমরা জানছোই কিভাবে হয়, তো প্রথম তুমি লৈখিকভাবে বলে লিখে দাও, লৈখিকভাবে বর্ণনা বা কিছু একটা লিখে নাও, ঠিক আছে, যারা বুঝতে পারে যেমনি লৈখিকভাবে বর্ণনা করা হচ্ছে। তো কিভাবে করবো, প্রথম সমীকরণ 1টা লিখে নিব। সমীকরণ 1টা কি আছে, সমীকরণ 1টা আমরা এই যে ছোট করলাম, x প্লাস 2y ইকুয়াল টু 1300, ঠিক আছে। এটাকে আমরা সাইডে সলভ করব, এটাকে সমীকরণ 1 লিখে এটা আমরা x আর y এর ভ্যালু বার করব, এখান থেকে দুইটা দুইটা যে কোনো অ্যাটলিস্ট দুইটা বার করব, এর উপরে বার করলে তোমার ইচ্ছা, কিন্তু দুইটা তো বার করতে হবেই, ঠিক আছে। x এর মান কিছু ধরলে y এর মান কিছু বার হবে, তো কি ধরবে x এর মান। তো এখন দেখো এবারে আমি x এর ভ্যালুটা একটু বড় ধরবো, এখন 10 5 6 0 1 2 ধরবো না, কারণ এখানে 1300 আছে। 1300 মানে আমি যেটা গ্রাফ চিত্র বানাবো না, এটা 100 করে ধরবো, 100 200 300 400 500 এরকম 1300 পর্যন্ত যাবে, ঠিক আছে। 100 বা 200 ঘর তুমি ধরতে পারো, এখন 5 10 ধরলে হবে না, তো এখানে তুমি বড় সংখ্যা ধরো কোনো। তো এখানে যদি আমরা 100 ধরি, x এর ভ্যালু যদি 100 ধরি, মনে করো 100 ধরি, তো y এর ভ্যালু কতবার হবে, তো x এর জায়গায় আমরা 100 বসাই যদি এটা সলভ করি, তো 100 x এর জায়গায় 100 বসালাম, এরপর 2y ইকুয়াল টু এদিকে 1300, তো কত হবে, 2y জায়গাতে থাকলো, এই প্লাসটা ওইদিকে মাইনাস হয়ে যাবে, তো 1300 সঙ্গে যদি 100 মাইনাস করো তো কত হবে, 1200 হয়ে যাবে। আর 1200 হইলে আমাদের সুবিধা, কারণ 2 সঙ্গে 1200 ভাগ যাবে, এটা আলটিমেটলি ভাগ হতে হবে। তো 1200 সঙ্গে যদি আমরা 2 নিচে আসি, তো 2 দিয়ে 12 করলে 6 দুগুনি 12 মানে 600 হবে, ঠিক আছে। 1200 সঙ্গে 2 দিয়ে ভাগ করলে 600, তো এখানে y এর ভ্যালু কত হলো 600, 100 হইলে 600। এরকম আরেকটা ভ্যালু খুঁজতে আছে, 100 যদি 200 যদি বসা, মনে মনে 100 বসালে তোমার এদিকে মাইনাস হইলো তো 1200 হইলো, 200 বসাইলে তো 1300 তে 200 গেলে কত হবে 1100, তো 2 এর মতো 11 যাবে না, এবার 300 বসাও, 300 বসালে হয়ে যাবে, ঠিক আছে। 300 বসালে কি হবে, 1300 থেকে 300 গেলে 1000, আর 2 সঙ্গে আরামসে 500 বার যাবে। তো এটা আমরা এখানে করে নি অঙ্কটা। তো এবার 100 জায়গাতে কত বসাইছো 300, ঠিক আছে। সেম এই 1 নম্বর সমীকরণটাতেই আমরা বসাচ্ছি, x এর ভ্যালু 300 বসিয়েছি, 2y, তো 2y ইকুয়াল টু 1300। এর মানে তোমরা এগুলো পরীক্ষায় রাফ কপি করতে পারো, সাইডেও করলে ভালো, টিচার দেখতে পারবে যে তুমি কি করছো। এই প্লাসটা ওইদিকে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে, মাইনাস। তো কি হবে, যে 3 মার্ক থাকে তো তোমাদের উচিত করা সামনে, ঠিক আছে। 1300 থেকে 300 গেলে কত হয় 1000, তো কি হবে y ইকুয়াল টু 1000 বাই 2, এর মানে 2 দিয়ে 1000 করলে 500 হবে, ঠিক আছে। তো কত হলো 500, একটা তুমি পেয়ে গেছো সমীকরণ 1 থেকে, লৈখিকভাবে যখন করলে একটা পেয়ে গেছো কন্ডিশন। এখন সেকেন্ডটাও তুমি বার করে নাও, সেকেন্ডটা এটা ছিল x প্লাস 3y ইকুয়াল টু 1300, তো আবার x প্লাস 3y ইকুয়াল টু, সরি x ইকুয়াল টু 2y ছিল, 2y ছিল না 3y ছিল, 3টা বল ক্রয় করেছিলেন, হ্যাঁ 3টা ছিল, সরি 3টা ছিল, ঠিকই আছে, 3টা y ইকুয়াল টু 1300, ঠিক আছে, কারণ 1300 টাকায় ক্রয় করেছিলেন। তো দেখো এটা সমীকরণ 2 ছিল, এটাকে তুমি লৈখিকভাবে প্রদর্শন করার জন্য x এর মান বার করো, তো x আর y, এখন x এর মান কত ধরবে তুমি এখানে ভাবো মনে মনে, ঠিক আছে। 1300 আছে এদিকে, এখন এখানে 3 আছে, 3 দিয়ে ভাগ যাবে এটা, কিন্তু এবারে 3 দিয়ে কোন সংখ্যা ভাগ যায়, তো 1300 মানে 1200 3 দিয়ে ভাগ যায়, মানে x এর ভ্যালু 100 ধরলে হয়ে যাবে, 100 ধরবে, 100 ধরবে,
তুমি এমনি বুঝতে পারছো যদি 100 ধরো, তো 100 দিকে মাইনাস হলে 1300 থেকে 100 গেলে কত হয় 1200, তো 3 দিয়ে 1200, 3 4 12, মানে এখানে 400 হবে। ঠিক আছে, তবু যদি অঙ্কটা করে দেখাতে চাই তো আমি দেখিয়ে দিচ্ছি। x এর ভ্যালু আমরা 100 ধরছি, তো প্লাস 3y ইকুয়াল টু 1300, এর মানে 3y ইকুয়াল টু 1300 মাইনাস, ঠিক আছে 1300 মাইনাস, এটা 100 ধরলে মাইনাস হবে এদিকে। ঠিক আছে, 3y ইকুয়াল টু 1300 থেকে 100 গেলে কত হয় 1200, এর মানে y ইকুয়াল টু 1200 বাই 3, মানে 3 4 12, 400। ঠিক আছে, ওদিকে 400 যেটা মুখে মুখে লিখেছিলাম। আরেকটা কত ধরবে, তো 3 দিয়ে 12 যায়, 3 দিয়ে 9 যায়, 9 ধরলে 100 এর জায়গায় কত ধরবে, তো 1300 থেকে কত গেলে 9 হয়, 13 থেকে কত বিয়োগ গেলে 9 হয়, তো 4 9 10 11 12, হ্যাঁ 4 400, x এর ভ্যালু 400 ধরো, 400 ধরলে এখানে 900 হবে, তো 300 হবে মানে এদিকে। ঠিক আছে, তবু অঙ্কটা করে দিচ্ছি। তো x এর জায়গায় এবারে 300 400 ধরবো আমরা, x এর ভ্যালু কত ধরবো এবারে 400 ধরবো। ঠিক আছে, তো x এর ভ্যালু 400 প্লাস 3y, ঠিক আছে, ইকুয়াল টু 1300, তো কত হবে 3y ইকুয়াল টু 1300 বাই 1300 মাইনাস প্লাসটা এদিকে মাইনাস হবে 400, তো কত হবে 3y ইকুয়াল টু 1300 থেকে 400 গেলে কত হয় 900, 10 11 12 13। ঠিক আছে, তো y ইকুয়াল টু কত হবে, তো 900 বাই 3, মানে 3 3 9, মানে 300। ঠিক আছে, আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো কেমনে হয়েছে। দেখো আমি 300 আগে লিখে দিয়েছি। এটা করার পরে এখন আমরা গ্রাফ এঁকে নিব। তো গ্রাফ আঁকার জন্য আমাদের হাইয়েস্ট ভ্যালু 1300 পর্যন্ত গেছে, তো তোমাদের যেটা আঁকতে হবে x আর y এর, অবশ্যই তুমি মাইনাসে আঁকতে পারো, তোমাদেরকে আমি মাইনাস দেখাচ্ছি না, আমি তোমাদেরকে প্লাসে করেছি, তোমরা স্কেল দিয়ে সুন্দর করে করবে। 1300 পর্যন্ত ভ্যালু গেছে, তো একটু বড় করে আঁকি, যেহেতু আমরা নেগেটিভ নিচ্ছি না নিচের দিকে, তো নিচের দিকে বেশি নামিয়ে লাভ নাই, কারণ নেগেটিভ আমরা নিচ্ছি না। ঠিক আছে, তো হাইয়েস্ট ভ্যালু 1300 আছে, তো দুটো দিকে 1300 পর্যন্ত যাও, মানে 0 ধরো, তো 100 এ গ্যাপ ধরো, সমান গ্যাপ ধরবে, স্কেলে পার সেন্টিমিটারে ধরো, কিন্তু তুমি 100 দিবে পার সেন্টিমিটার, 200 300। ঠিক আছে, একটু ছোট হতো 300টা, সরি ছোট হতো। ঠিক আছে, তুমি একটা আন্দাজে দিবে, মাপ করে সুন্দর করে দিবে, কিন্তু স্কেল দিয়ে 500 600, বা তুমি 200 করে ধরতে পারো, তোমার ইচ্ছা, 700 800 900 1000 1100, ঠিক আছে 1200 1300, এরকম উপরের দিকে দিয়ে দাও। উপর দিকে আগে দিয়েছি 100 200 300 করে 1300, নিচের দিকেও 1300। এখন আমার 1 নম্বর কন্ডিশনটা কি ছিল, 1 নম্বরটা প্রথম সমীকরণ 1 এ কি কি ভ্যালু বার হয়েছিল x এর, এটা দেখো। তো সমীকরণ 1 এ এটা হয়েছিল, মানে x এর ভ্যালু যখন তুমি 100 বসিয়েছিলে তখন y এর ভ্যালু কত ছিল 600, এটা একটা ছিল, আরেকটা কি ছিল 300 x এর ভ্যালু, তো y এর 500। তো প্রথম আমরা 100 আর 600 করি, 100 আর 600, দেখো 100 বলতে এখানে x আছে 100, আর 600 বলতে এখানে আছে, তো কোন জায়গাতে হবে, তো 100 এদিক থেকে x উঠবে, আর এদিকে 600, মানে এই জায়গাতে হবে, একটা বিন্দু এইদিকে হবে। ঠিক আছে, আমরা আন্দাজা করছি, তোমরা সুন্দর মতো স্কেল দিয়ে করবে, একদম সমান মাপ করে। 100 600 এটা, আরেকটা কি ছিল 300 আর 500, 300 আর 500, তো প্রথম 300 এরপরে 500, 300 x এর ভ্যালু 300, আর 500 কই এদিকে। ঠিক আছে, এইদিকে 500, আর এদিকে 300, তো 300 আর 500 এখানে, মানে এইদিকে কোনো জায়গাতে বিন্দু হবে। ঠিক আছে, তো এটা এরকম করে কাটে দিবে, তোমরা দেখবে পরে। ঠিক আছে, এই লাইনটা দেখবে এরকম করে, তুমি এইদিকে লাইনের ওইদিকে যেতে পারো, এটাও ক্রস করতে পারো। ঠিক আছে, তোমার ইচ্ছা, এটা তুমি এরকম করবে। আর আরেকটা লাইন কি হবে, আরেকটা লাইন তো আমরা এখন পরে বলবো কি আছে। তো আরেকটা কি, একটা 100 একটা 400, ঠিক আছে 100 আর কি 400, আরেকটা কি 400 আর 300। ঠিক আছে, এটা এখানে নিচেও লিখে দিবে তুমি, তো হবে তো 100 আর 400। ঠিক আছে, 100 আর 400, প্রথমে 100 আর 400, তো 100 বলতে এখানে আছে, আর 400 বলতে উপর দিকে, তো 400 আর 100 এখানে মিলছে, এই পয়েন্টটাতে। ঠিক আছে, এই পয়েন্টটাতে 400 আর 100 মিলছে। আরেকটা কি ছিল 400 আর 300, মানে এবারে প্রথম 400, কারণ x এর ভ্যালু 400, তো y 300, তো 400 আর 300, 400 বলতে x 400 প্রথম, আর 300 উপর দিকে, 300 এইদিকে। ঠিক আছে, তো 400 আর 300 কোন জায়গায় তুমি বলে এইদিকে। ঠিক আছে, দেখো এটা কি হবে, আবার এটাও সেম এরকম যাবে। ঠিক আছে, হ্যাঁ, তো দেখো এটাও কি আছে পরস্পর সমান্তরাল, কারণ কাটাকাটি করে নি কোনো জায়গাতে, যদি এরকম ধরে নাও এখানে যদি কাটে দিত গিয়ে, তো একটা বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, কিন্তু কাটছে তো না, তোমরা নিজে করে দেখবে কাটছে না, তো এটা সমান্তরাল হয়ে গেল। এখন যেটা 1 নম্বর পেয়েছিলে, এটা আগে সমীকরণ 1 লিখে দাও, যেটা 1 নম্বর জানা হয়েছে। তো 1 নম্বর কি ছিল x প্লাস, না 1 নম্বরটা এটা ছিল না, এটাই ছিল x প্লাস 2y ইকুয়াল টু 1300। তো এখানে 1 নম্বর যেটা উপরে পেয়েছিলে এটা লিখে দাও x প্লাস 2y ইকুয়াল টু 1300। ঠিক আছে, আর 2 নম্বর যেটা পেয়েছো এটা নিচে লিখে দিবে সঙ্গে। 2 নম্বর কি আছে x প্লাস 3y, x plus 3y equal to 1300, so x plus 3y equal to 1300। ঠিক আছে, হয়ে গেল, তোমরা পয়সা এটা লিখে দিবে সুন্দর করে, এটা x, এটা x ড্যাশ, এটা y, আর এটা y ড্যাশ। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো, লিখে দিবে যে রেখাটি আগের মতোই, রেখা দুটি সমান্তরাল হবে। দেখো 3 নম্বরটা খুব ইজি আছে এটাও। 2 কিলোগ্রাম আপেল এবং 1 কিলোগ্রাম আঙ্গুরের মূল্য কোনো একদিন 160 টাকা ছিল,
তো বাস এটা দুটো যোগ করে দিব, 2 কিলোগ্রাম আর 1 কিলোগ্রাম যোগ করে 1600, একটা এক্স ধরবো একটা ওয়াই ধরবো। তো এখানে আপেল আর আঙ্গুর আছে, তো আমরা একটা আপেল ধরে একটা আঙ্গুর ধরি, ঠিক আছে। এবার প্রশ্ন দেখো, 1 মাস পরে 4 কিলোগ্রাম আপেল এবং 2 কিলো আঙ্গুরের মূল্য এত টাকা, মানে এটা দুইটা কেস হবে, একটা এটা হবে 160 টাকা দিয়ে 113 টাকা দিয়ে। তো এটাই করবো, মনে করি আপেলের মূল্য এক্স ধরে নিব, আঙ্গুরের মূল্য ওয়াই ধরে নিই। তো দেখো ফ্রেন্ডস, লিখে নিয়েছি, মনে করি আপেলের মূল্য সমান এক্স টাকা এবং আঙ্গুরের মূল্য ওয়াই টাকা। এখন প্রশ্ন তো কি বলছে দেখো, প্রশ্ন তো বলছে যে 2 কিলোগ্রাম আপেল এবং 1 কিলোগ্রাম আঙ্গুরের মূল্য কোনো একদিন 160 টাকা, মানে প্রথম শর্ত মতো বলে লিখবে 2 কিলোগ্রাম মানে আপেলের মূল্য, তো আপেলকে এক্স ধরেছিলাম তো 2x, প্লাস 1 কিলোগ্রাম আঙ্গুর, আঙ্গুর ওয়াই ধরেছিলাম তো 1y, বা খালি ওয়াই বললেও তো 1 আছে মনে মনে। তো 2x প্লাস 1y ইকুয়াল টু 160 টাকা। তো দেখো প্রথম শর্ত মতো এটা, ঠিক আছে। 2 কিলোগ্রাম, হ্যাঁ এখানে 3 লিখে দিয়েছি, সরি এখানে 2 হবে, কারণ 2 কিলোগ্রাম 3x না, 2 কিলোগ্রাম বইয়ে বলেছে, তো হ্যাঁ বইয়ে 2 কিলোগ্রাম বলেছে। দেখো 2 কিলোগ্রাম আপেল এবং 1 কিলোগ্রাম, 1 কিলোগ্রাম মানে 1y, বা 1y না লিখে খালি y লিখলেও মনে মনে 1 থাকে, y না লিখলেও চলে, 1 না লিখলেও চলে, ঠিক আছে। এটা প্রথম শর্ত। 160 টাকা হচ্ছে দুটোটা মিলে, মানে দুটোটা মিলে মানে প্লাস করলাম, ঠিক আছে। এখন 1 মাস পরে কি হলো, 4 কিলোগ্রাম আপেল, এবারে 4 কিলোগ্রাম মানে 4x, আর 2 কিলো মানে 2y, আঙ্গুরের মূল্য 1300 টাকা। তো 4x প্লাস 2y ইকুয়াল টু 1300। দেখো এটাকে আমরা ছোট করতে পারলাম না, 2 এর নামাতে 2 একে 2 একবার যায়, খালি y হতো, 2 দিয়ে ভাগ করলে এটা 2 দুগুণে 4 2x হতো, কিন্তু 1300 তো যাচ্ছে না, এগুলো ছোট করতে পারবো না। তো সমীকরণ 2 দিয়ে আমরা জ্যামিতিক ভাবে এখন করব, বা লৈখিক ভাবে, কারণ বীজগণিত ভাবে তো হয়ে গেছে তোমার এটা, এখন জ্যামিতিক ভাবে করো। তো লৈখিক ভাবে চলো করে জিনিসটা। দেখো লৈখিক ভাবে প্রথম সমীকরণ 1টা লিখে নিলাম। এখন x এর ভ্যালু কত বসাবে, তো y এর ভ্যালু কিছু এখান থেকে বার হবে। তো মনে করো তুমি x এর ভ্যালু কত বসাবে, এখন 160 আছে, এর মানে তুমি ছোট সংখ্যা 10 20 30 যে কোনো জিনিস বসাতে পারো তোমার সুবিধা মতো, যেমন অঙ্কটা হয়ে যায়। মনে মনে ভাবো x এর মান যদি তুমি এখানে যদি মনে মনে 10 বসাও, ঠিক আছে। তো অবশ্যই 160 আছে হাইয়েস্ট ভ্যালু, মানে তোমাকে 10 10 করে বসাতে হবে, যেটা লেখচিত্র রাখবে 160 পর্যন্ত আঁকতে আছে। তো তুমি এখানে বড় ভ্যালু ধরতে পারো, কারণ 160 পর্যন্ত আঁকতেই আছে তোমাকে, তো 20 30 40 বড় ভ্যালু ধরতে পারো। x এর ভ্যালু যদি তুমি এখন যদি এখানে 40 ধরো, তো 40 দুগুনি 80, ঠিক আছে। 80টা প্লাস হবে তো ওইদিকে মাইনাস হয়ে যাবে, তো 160 থেকে 180 গেলে কত হবে, 80 বাঁচবে, ঠিক আছে। এরকমও করতে পারো। তো আমি মনে করছি যে x এর ভ্যালু 60 ধরছি, একটু বড়ই ধরছি, x এর ভ্যালু 60 ধরি, তো 2x হবে। এখন 2x মানে কি 2 ইন্টু x এর ভ্যালু কত ধরেছো 60 প্লাস ওয়াই ইকুয়াল টু 160, ঠিক আছে। আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো, 60 দুগুনি কত হলো 120 প্লাস ওয়াই ইকুয়াল টু 160, ঠিক আছে। এটা হলো, এরপরে ওয়াই ইকুয়াল টু 120টা ওইদিকে মাইনাস হয়ে যাবে, 160 মাইনাস 120 কত হবে, 160 থেকে 120 গেলে, 160 থেকে 20 গেলে 40 হবে, 20 50 60, 20 30 40 50 60, হ্যাঁ 40 হবে। তো ওয়াই ভ্যালু কত হলো 40, এক্স এর ভ্যালু 60 ধরলে তো ওয়াই এর ভ্যালু কত বার হলো 40। এরকম এক্স এর ভ্যালু আর কিছু ধরো। এখন এক্স এর ভ্যালু যদি আমরা এখানে 80 ধরি, এক্স এর ভ্যালু যদি 80 ধরো তখন কি হবে, এক্স এর ভ্যালু ধরে নাও 80, তো আমি 2 ইন্টু, ঠিক আছে 2 ইন্টু এবারে এক্স এর ভ্যালু কত ধরবো, এবারে 80 ধরবো, 80 ধরলে প্লাস ওয়াই ইকুয়াল টু 160, তো কত হবে 60 দুগুনি মানে 80 দুগুনি আর 160, না এটা তো জিরো হয়ে যাবে অবশ্য, তো 80 ধরবো না, এটা জিরো হয়ে যাচ্ছে, জিরো করে লাভ নেই, 40 ধরো, এটা 40 ধরো, 40 ধরলে কি হবে, এটা যদি আমরা 40 ধরি, 40 ধরলে কি হবে, তো 40 দুগুনি 80 হবে, 40 দুগুনি কত হবে 80, প্লাস ওয়াই ইকুয়াল টু 160, ঠিক আছে। তো কত হবে ওয়াই ইকুয়াল টু 160, এইটা প্লাসটা মাইনাস হয়ে যাবে, 160 থেকে 80 গেলে কত হবে, 80 80 160 80 হবে, তো এর মান কত হলো 80, ঠিক আছে। 40 আর 80, আর এটা 60 আর 40, তো এইটাই তোমরা বসাবে। এখন সমীকরণ 2টা অবশ্য করে নিয়ে এরপরে সমীকরণ 2টা 4x প্লাস 3y, আবার 4x প্লাস 2y ইকুয়াল টু কত আছে, এটা ছিল 1300, তো এখন 1300 আছে, ঠিক আছে, হাইয়েস্ট ভ্যালু তোমার 1300 আছে। হয় এখানে 1300 আছে না, তো সংখ্যা তো বড় নিতে হবে, যেটা আমরা গ্রাফ পেপার আঁকবো। অবশ্য 1300 নিয়ে আমার দরকার নেই, আমার তো এক্স আর ওয়াই এর ভ্যালু কাজ আছে। তো দেখো এখন এটা কি করবে, এটা কি করা যায়, ভ্যালু বসে দেখবো যে এক্স এর ভ্যালু কি বসালে আমার এখানে ওয়াই এর ভ্যালু কি বার হচ্ছে। তো যেহেতু এখানে 1300 আছে, তো আমি একটু বড় ভ্যালু নেই, 100 থেকে স্টার্ট করি, যদি এখানে 100 নেই তো ওয়াই এর ভ্যালু কত হবে, তো বাস 100 এর জায়গায় তুমি 4 ইন্টু এক্স এর জায়গায় 100 বসিয়ে দেখো তো কি হচ্ছে, তো ইকুয়াল টু 1300, ঠিক আছে। এটা করছি আর কিছু না বসিয়ে, তো 400 হচ্ছে 4 100 400 প্লাস 2y ইকুয়াল টু 1300, এর মানে 2y যদি জায়গাতে রাখি, এটা প্লাসটা এদিকে মাইনাস হয়ে গেলে কি হবে, তো 1300 মাইনাস 400, এর মানে 2y ইকুয়াল টু 1300 থেকে 400 গেলে কত হয়, 9 10 11 12 13 900, এর মানে y ইকুয়াল টু কত হবে, তুমি 900 কে 2 দিয়ে ভাগ করো, তো 800 থাকলে তো 400 দুগুণে 800, মানে এটা 450 হবে, 450 হবে, তুমি ভাগ করে দেখবে 450 হবে, ঠিক আছে। তো y এর ভ্যালু কত 450, 450 আমরা আরামসে বসাতে পারবো, কোনো অসুবিধা নেই, গা পেপারে। এখন দেখো
তুমি এখন এইখানে কত নেবে, 200 নিয়ে দেখো তো। যদি 200 নেও এখানে, 100 না নিয়ে এখন যদি 200 নাও, তো 4 দুগুনি 800, 1300 থেকে 800 গেলে কত হবে, 8 9 10 11 12 13 500। ঠিক আছে, এখানে যদি 200 নিয়ে আমরা কাজ করি, তো এখানেও তোমাকে 200 নিয়ে দেখাতে হবে যে 4 ইন্টু 200 প্লাস 2y ইকুয়াল টু 1300। ঠিক আছে, তো 400 দুগুনি 800 প্লাস 2y ইকুয়াল টু 1300। এর মানে 2y ইকুয়াল টু 1300 মাইনাস, এটা প্লাসটা মাইনাস হয়ে যাবে 800টা এদিকে। ঠিক আছে, 1300 থেকে 800 গেলে 8 9 10 11 12 13, 8 5 13 হয়। ঠিক আছে, 8 9 10 11 12 13, হ্যাঁ ঠিক আছে, 500। তো y ইকুয়াল টু 2 দিয়ে যদি 500কে ভাগ করো তো 250 হবে। ঠিক আছে, কত হবে, 250 দুগুনি 500 হয়। তো এখন 250 আর 450, মানে এখানে যখন আমি y এর ভ্যালু 200 নিয়েছি, তো মানে সরি x এর ভ্যালু 200 নিয়েছি, তো y কত পেয়েছি, 250। ঠিক আছে, 250 পেয়েছি। তো এখন আমরা এটা লেখচিত্রে বসাবার চেষ্টা করব, লেখচিত্র বসিয়ে। ঠিক আছে, তো আমি লেখচিত্র আগে নিচ্ছি। আমি লেখচিত্রটা বানিয়েছি। এখন আমি সবচেয়ে হাইয়েস্ট ভ্যালু কত ধরবো, দেখো তো তুমি বক্স দেখলে বুঝবে সবচেয়ে হাইয়েস্ট ভ্যালু কত, 100 200 450 250, মানে 450 হাইয়েস্ট। এদিকে বক্সে তো ছোট ছিল 60 40 80, মানে 450 হাইয়েস্ট আছে, 450 হাইয়েস্ট। তো তুমি কোন হিসাবে বক্স বানাবে, কত মাপ নেবে, আমি 40 ঘর নিয়েছি, 40 ঘর করে এক ঘর নিয়েছি। তো 0 থেকে 40 এক ঘর, এটা তুমি স্কেল দিয়ে আঁকবে যখন 5 সেন্টিমিটারই থাকবে, তুমি এটা 5 সেন্টিমিটারকে 40 ধরতে পারো। ঠিক আছে, তুমি যদি 50 করে ধরতে পারো, তোমার ইচ্ছা। কারণ 10 10 ধরবে তো 400 পর্যন্ত অনেক বড় লাগবে, জায়গায় হবে না। তো 40 80 সমান সমান গ্যাপ সমান গ্যাপ ধরবে, 40 80 40 40 গ্যাপ, 120 160 200 200 80 এরকম করে 600 পর্যন্ত আমি গেছি। ঠিক আছে, 40 40 গ্যাপ, কারণ আমার তো হাইয়েস্ট ভ্যালু 450 পর্যন্ত লাগে, তো তুমি 480 এর কিনারে আটকে গেলেও হবে। এরকম উপর দিকেও সেম গ্যাপ নেবে, 40-এর গ্যাপ 0 থেকে। ঠিক আছে, সব দুই দিকে সেম থাকবে, গ্যাপ সেম থাকবে। এখন তুমি বসাও। এখন তুমি প্রথম সমীকরণটাতে কি ছিল দেখো, তো প্রথমটাতে x এর ভ্যালু 60 ছিল, তো y 40 ছিল, মানে 60 আর 40 খুঁজো। 60 আর 40 কোন জায়গায়, তো 60 বলতে কোন জায়গায় দেখো, 40 আর 80-র মাঝে 60 আছে, কারণ আমরা এখানে 40 আছে, এরপরে আরো 40 গেলে 80 পাবে, এর মানে একদম ঠিক মাঝেরটা কি হবে, 60 হবে। ঠিক আছে, তো x এর ভ্যালু তোমার এখানে মাঝে আছে ধরে নাও। ঠিক আছে, তুমি গ্রাফ পেপার করলে ভালো বুঝবে, এখন আন্দাজ আমরা এটা ধরেছি স্কেল দিয়ে, যে ঠিক মাঝেরটা 60 হবে। ঠিক আছে, ঠিক মাঝেরটা 60, আর একটা ছিল 40, y 40 ছিল, তো y 40 তো এখানে আছে। তো 40 আর 60 কোন জায়গাতে মিলছে, এই জায়গাতে। ঠিক আছে, এই জায়গাতে তোমার 40 আর 60টা মিলছে। আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো যে 40 60 মানে মিডলে, আর 40 মানে উপরে, এটা। ঠিক আছে, 60 আর 40 হয়ে গেল। এরপরে 40 আর 80, এরপরে কি ছিল, 40 আর 80, মানে x 40 আর y 80। তো x 40 বলতে তো ডাইরেক্ট এখানে আছে, আর y 80 বলতে ডাইরেক্ট এখানে আছে। তো 40 আর 80 বলতে আমার এই জায়গাটাতে মিলছে। ঠিক আছে, এর মানে এই গ্রাফটা যেটা মিলবে, এটা তুমি স্কেল দিয়ে আরামসে এটা মিলিয়ে দিবে। ঠিক আছে, স্কেল দিয়ে তুমি এরকম করে এটা মিলিয়ে দিবে। ঠিক আছে, একদম সুন্দর করে তুমি স্ট্রেট লাইন করে করবে, সোজা করে। তো এটা হয়ে গেল। ঠিক আছে, আরেকটা কি হবে, আরেকটা তুমি এই যে এখানে দেখেছো, হ্যাঁ, কি একটা x 100, তো y 450। তো 100 আর 200 450, তো প্রথম 100x, 100 বলতে আমার এখানে 80-র পরে ছিল 120, তো 80 আর 120-এর মাঝে 100 আছে, কারণ 80 আর 40 যোগ করলে 120, তো মাঝেরটা হবে 80 আর 20-এ 100, এখানে 100 এখানে আছে। আর এটা কত ছিল, 100 আর কত জানি ছিল, 450, হ্যাঁ এটা অনেক বড়। তো 100 তো আমার এখানে ছিল 80 আর 120-এর মাঝে, আর 450, 450 কোন যেতে পারবে দেখো, তোমার ডাইরেক্ট 440 দেওয়া আছে। এখন আমরা 40 ঘুরে গ্যাপ নিচ্ছি, তবেই তো 440-এর পরে 480। তোমার মিডল যদি থাকো, মিডল থাকলে বললে 440 আর 480 মিডলে 460, আমাকে 50 বলেছে, মানে মিডল থেকে থোড়া আগে ধরে নাও এখানে। ঠিক আছে, থোড়া অল্পটা সামনে। ঠিক আছে, তো এখানে এখানে আমার 450 আছে ধরে নাও। তো তুমি এদিক দিয়ে উঠো, তোমার এদিকে কত ছিল, 100 ছিল। ঠিক আছে, 100 ছিল, আর এদিকে 450, তো কোন জায়গাতে যাবে, যদি এখান থেকে সোজা স্ট্রেট লাইন তুমি তুলো। ঠিক আছে, তুমি স্কেল দিয়ে এটা দেখবে, এখন এখানে, এর মানে আন্দাজে আমার এখানে 450টা যদি সোজা আনি, আর এটা যদি সোজা উঠাই, তো মোটামুটি এই জায়গাতে, হ্যাঁ মোটামুটি এই জায়গাতে আমার এটা কাটবে। ঠিক আছে, এইটা হবে এই পয়েন্টটা, যেটা 100 আর 450 হবে। আর এদিকে 200 200 আর 250, তো প্রথম 200 x ধরো, x 200 বলতে ডাইরেক্ট আছে 160-এর পরে, এই যে 200। ঠিক আছে, 40-এর গ্যাপ ধরলে 200, একটা কত ছিল 250, 250 বলতে 240-এর একটু উপরে ধরবো, তো 200 এখানে, আর 250 বলতে এখানে, 250 বলতে আমার 240-এর সামান্য উপরে। তো 240-এর সামান্য উপরে বলতে এইখানে ধরে নাও। ঠিক আছে, পুরো ঠিক মিডিলেও না, মিডিলে একটু আগে। তো এদিক দিয়ে যদি যাও, আর এদিকে কত আছে 200। ঠিক আছে, ঠিক আছে, তো 200 আছে, হ্যাঁ। তো 200 বলতে, ঠিক আছে 200 বলতে আমার এখানে যদি যাও, 200 বলতে সোজা যদি উঠো, মোটামুটি মোটামুটি এই জায়গাতে হবে। ঠিক আছে, এই জায়গাতে একটা আন্দাজা, তুমি কিন্তু স্কেল দিয়ে সুন্দর করে মাপে আঁকলে তোমার পুরো মিলবে এটা। তো সেম এটা আমরা এরকম করে মিলে দিব, এটা অবশ্য তুমি একটু উপরে উঠাতে পারতে তোমার ইচ্ছা হইলে।
তখন এটা কি হতো, এটা তুমি স্কেল দিয়ে আঁকবে তো পুরো মিলিয়ে লিখবে, ঠিক আছে। স্কেলে কি করবে, এদিক প্রথম দেখবে না, স্কেলে ডাইরেক্ট এখানে রাখবে এর উপরে, এখানে রাখে তুমি টান দিবে এরকম, যেখানে যাচ্ছে এদিকে মিলিয়ে দিবে, এই ঠিক আছে। আমি এখানে জাস্ট বুঝাবার লাগলে তোমার জন্য বুঝাচ্ছি, ঠিক আছে। দেখো এটা আমার সমান্তরাল লেখা হচ্ছে, কারণ এটা কাটাকাটি করছে না, সমান্তরাল লেখাই হচ্ছে, ঠিক আছে। তো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। এখন সমীকরণ 1 এইটা ছিল, তো এটার উপরে আমরা সমীকরণ 1 এর যেটা বীজগাণিতীয় যেটা ছিল রাশি, এটা লিখে 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 160। তো এটার উপরে লিখবো 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 160। আর এটা কি ছিল, এটা সেকেন্ডটা ছিল, সেকেন্ডটা কি ছিল আমাদের, দেখো সেকেন্ডটা এটা ছিল 4x প্লাস 2y ইকুয়াল টু 1300। 4x প্লাস 2y ইকুয়াল টু 1300। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো, প্রত্যেকটাই অঙ্ক ভালোভাবে বুঝেছো। তোমরা গ্রাফ পেপারে অবশ্য করবে, তো আর জিনিসটা সুন্দর হবে। হেল্প লাগলে আমাকে বলবে।